বাক্সের ভেতরে কি আছে? প্রশ্নটা করে কৃপানাথ মজুমদার অচিনের দিকে তাকিয়ে রইলেন। প্রত্যাশায় দু চোখ জল করছে তাঁর। ময়লা হয়ে যাওয়া বাল্বের আলো তেরছাভাবে পড়েছে ওর মুখে। তোবড়ানো গাল আর চামড়ার ভাঁজে ছায়া পড়ে অদ্ভুত দেখাচ্ছে। কালো আকাশটাকে চিরে দিয়ে গেল আঁকা বাঁকা বিদ্যুতের রেখা। ক্যামেরার ইলেকট্রনিক ফ্ল্যাশ গানের মতো বিদ্যুতের ঝিলিক পলকের জন্য ছুঁয়ে গেল বিশাল বাক্সটাকে। ওটার ধাতব গা চকচক করে উঠল হঠাৎ, আর তখনই একটা অদ্ভুত খচর খচর শব্দ ভেসে এলো বাক্সের ভিতর থেকে। কি হলো বলুন? বাক্সের ভেতরে কি আছে? সাহিত্য সমাহারে আপনারা শুনছেন ভয়ের ৬ লাভ। আজ ভয়ের ৬ লাভ সিরিজের প্রথম গল্প অনিশ দেবের কলমে বাক্সের ভিতরে কি আছে। লেখক অনিশ দেব, জন্ম ২২শে অক্টোবর ১৯৫১ সাল, মৃত্যু ২৮শে এপ্রিল ২০২১। অনিশ দেব ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি মূলত তাঁর অনবদ্য রহস্য রোমাঞ্চ এবং বিজ্ঞানভিত্তিক গল্পের জন্য পাঠক মহলে সমাদৃত। পেশাগত জীবনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হলেও সাহিত্যের আঙিনায় তাঁর বিচরণ ছিল স্বতঃস্ফূর্ত। অনিশ দেবের লেখনীর বিশেষত্ব হল সহজবোধ্য ভাষা এবং টান টান উত্তেজনা। সাহিত্যকর্মে তাঁর অবদানের জন্য তিনি বিদ্যাসাগর পুরস্কার সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। আমাদের আজকের গল্প বাক্সের ভিতরে কি আছে আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত অনিশের সেরা ১০১ এই বইটি থেকে। গল্পের মুখ্য চরিত্রে অচিন ও কৃপানাথ। শুরু হচ্ছে ভয়ের ৬ লাভ সিরিজের প্রথম গল্প অনিশ দেবের কলমে বাক্সের ভিতরে কি আছে। কৃপানাথ মজুমদারের সঙ্গে অচিনের আলাপ মাত্র ঘণ্টা দুয়েকের, কিন্তু প্রথম থেকেই ভদ্রলোককে অচিনের কেমন একটা অদ্ভুত মনে হয়েছে। অফিস ছুটির পর বিকেল ৫টা নাগাদ সে দাঁড়িয়েছিল এসপ্ল্যানেডের মোড়ে। চারপাশে মানুষজনের ভিড়, বাস, ট্যাক্সি আর গাড়ির জটলা। দূরে একটা ডাবল ডেকার বাস আসছে দেখে সে গলা উঁচিয়ে দেখতে চেষ্টা করছিল বাসটা কত নম্বর। L9 যদি হয় তাহলে সে নিশ্চিন্ত। এক বাসে চড়েই সোজা বাগবাজার। বাড়ি ফেরার খুব একটা তাড়া তার নেই, তবে আকাশে সকাল থেকেই ভয় দেখানো কালো মেঘ করে আছে। গত ২০ দিন ধরে একটানা যে গরম চলছে, তাতে সবাই বলছে আজ নয়তো কাল শহর ভাসানো বৃষ্টি হবেই। সেই জন্যই সে ঠিক করেছিল ঘরে ফেরার পথে অযথা দেরি করবে না। আচ্ছা, বাসটা কত নম্বর বলুন তো? প্রশ্নটা যেন তাকে লক্ষ্য করেই করা হয়েছে। পাশে তাকিয়ে অচিন দেখতে পেল রোগা ঢ্যাঙা চেহারার এক প্রৌঢ়কে। মাথায় কাঁচা পাকা চুল, পরনে পাট ভাঙা ধুতি পাঞ্জাবি, চোখে মেটাল ফ্রেমের শৌখিন চশমা, ডান হাতের আঙুলে ৩-৩টে রঙিন পাথর বসানো সোনার আংটি, বাঁ হাতে একটা হালকা ব্রিফকেস। ভদ্রলোকের গাল তোবড়ানো, মুখের চামড়ায় বয়সের ভাঁজ, কিন্তু সব মিলিয়ে একটা প্রাচীন বনেদিয়ানার ছাপ রয়েছে। আর তাঁর চোখের নজর অদ্ভুত রকম শান্ত। অচিন আবার বাসটার দিকে তাকালো। ওটা অনেকটাই কাছে এসে গেছে। L9 নয়, ৫ নম্বর। একবার সে তাকালো ভদ্রলোকের চোখের দিকে। চশমা পরেও কি তিনি ঠিকঠাক দেখতে পান না? নমস্কার, আমার নাম কৃপানাথ মজুমদার, ব্যবসা করি। অপরিচিত লোকের আত্মজীবনী শোনার কোনো রকম আগ্রহ অচিনের কোনো কালেই ছিল না। তাই সে আবার নজর ফেরালো রাস্তার দিকে। বলুন তো, এরপর কত নম্বর লাল রঙের বাস আসবে? প্রশ্নটা শুনে
অচিন একটু অবাক হয়ে তাকালো। কিছু মনে করবেন না, এটা স্রেফ একটা মজার খেলা। সারাদিন খাটাখাটনির পর ব্রেনটা একটু রিল্যাক্স করে আর কি। ওই দেখুন, দূরে একটা লাল বাস আসছে। বলুন তো, কত নম্বর হতে পারে? এক অদ্ভুত দোটানায় পড়ে গেল সে। এই বিচিত্র লোকটার কথায় সাড়া দিয়ে কিছুক্ষণের জন্য কি ছেলে মানুষ হয়ে উঠবে? বাড়িতে বুবু আর টুটুর সঙ্গে মাঝে মধ্যে এমন ছেলে মানুষই করে সে। বুবু পড়ে ক্লাস 5-এ, টুটু ক্লাস 1। ওদের সঙ্গে হুল্লোড় করার সময় অচিনের স্ত্রী অনুরাধা এক এক সময় ভীষণ ক্ষেপে যায়। 3-3টে ছেলে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, তার মধ্যে একটা অবশ্য ধেড়ে। উত্তরে সে শুধু হাসে, খেলা চালিয়ে যায়। টুটু মায়ের দিকে তাকিয়ে হেসে গড়িয়ে পড়ে। কিন্তু তাই বলে এখন এরকম ছেলে মানুষই খেলা? আরে তাড়াতাড়ি বলুন, বাসটা কাছে এসে যাচ্ছে, এরপর তো নম্বর স্পষ্ট দেখা যাবে। 14 নম্বর। বাসটা কাছে আসতেই নম্বরটা স্পষ্ট দেখা গেল, 14 নম্বর। হ্যাঁ, সাব্বাস, আপনি জিতেছেন। কৃপানাথ পাঞ্জাবির পকেট থেকে কড়কড়ে 100 টাকার নোট বের করে অচিনের হাতে গুঁজে দিলেন। কয়েক মুহূর্ত অচিন কিছু বলতে পারল না। কৃপানাথ এখনো পর্যন্ত তার নামও জিজ্ঞাসা করেননি। সম্পূর্ণ অচেনা একজন মানুষকে এভাবে 100 টাকা দিয়ে দেওয়া ব্যাপারটা অস্বাভাবিক, নাকি এটা এক ধরনের জুয়া খেলা? বাসের নাম্বার না মিললে তাকেও কি টাকা দিতে হতো? মাফ করবেন, আপনার নামটা এখনো জিজ্ঞাসা করা হয়নি। আমারই বলা উচিত ছিল, অচিন বন্দ্যোপাধ্যায়। 100 টাকার নোটটা তখনও অচিনের হাতের মুঠোয়। সে বুঝতে পারছিল না নোটটা নিয়ে এখন তার কি করা উচিত। অচিনবাবু, এই সামান্য টাকাটা আপনি নিলে আমি খুব খুশি হব। না না না, আপনি যা ভাবছেন তা নয়, এটা জুয়া নয়। বাসের নাম্বার না মিললে আপনাকে কোনো টাকা দিতে হতো না। কৃপানাথ একটু থেমে উদাস চোখে কালচে আকাশের দিকে তাকালেন। আসলে ব্যাপারটা এক বড়লোক বৃদ্ধের খেয়াল বলতে পারেন। গত 20-30টা বছর একা একা আছি, সঙ্গী বলতে একটা মানুষও নেই। তাই রোজ বিকেলে অফিস কাছারির ছুটির সময় ধর্মতলায় এসে একটু ঘোরাঘুরি করি, মানুষজনের সঙ্গে একরকম গায়ে পড়ি, আলাপ করি আর কি। আশা করি এই বুড়োর ছেলে মানুষদের আপনি কিছু মনে করেননি। ভেবেছিলাম আপনার সঙ্গে গল্প করে মজা করে খানিকক্ষণ সময় কাটাবো, চাটা খাবো, কিন্তু কপালে নেই। অচিনের মনের মধ্যে একটু আধটু তোলপাড় চলছিল। মাসের শেষ সপ্তাহ, যথারীতি টাকার টানাটানি। এরকম পড়ে পাওয়া 14 আনা ছেড়ে দেওয়া কি উচিত হবে? সে তো খেলায় জিতেছে। আবার এই খামখেয়ালি বুড়োটার সঙ্গে গল্প গাছা করেও সময় নষ্ট হবে। সময়ের দাম হয়তো কম, কিন্তু তবু তার একটা মূল্য তো আছে। এইসব ভাবতে ভাবতেই তার মনে বেশ কিছু জোরালো চুক্তি তৈরি হয়ে গেল এবং 100 টাকার নোটটা অবলীলায় চালান করে দিল সে পকেটে। চলুন কাফে ডি মনিকোয় বসে একটু কফি খাওয়া যাক। হ্যাঁ, কফি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন। কৃপানাথ মজুমদার খুশিতে প্রায় ফেটে পড়লেন। চশমার আড়ালে তার ঘোলাটে চোখ চকচক করে উঠল। তারপর আগ্রহী পায়ে অচিনের পাশে হাঁটতে শুরু করলেন রাস্তা পার হওয়ার জন্য। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। কয়েকটি স্কুলের মেয়ে রাস্তা পার হচ্ছিল, কিন্তু হঠাৎই ট্রাফিক সিগন্যাল বদলে যাওয়ায় গাড়ি, বাস, ট্যাক্সির মিছিল চলতে শুরু করলো। জনা আষ্টেক মেয়ে মাঝ রাস্তায় জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে পড়ল। ওদের মুখে যথারীতি দিশেহারা ভাব। দেখা গেল ফুটপাতে দাঁড়িয়ে থাকা ওদের দলের বাকি বন্ধুরা হাত নেড়ে ডাকছে।
ঠিক তখনই গাড়িগুলোর গতি একটু কমতেই 3টে মেয়ে ফাঁক গলে দৌড়ে এপারে চলে এলো। আচ্ছা বলুন তো, আর কটা মেয়ে এক্ষুনি রাস্তা পেরিয়ে এপাশে চলে আসতে পারবে? আবার ফাটকা, নাকি কৃপানাথ মজুমদারের মজা? অচিন অবাক চোখে তাঁর দিকে তাকালো। বলুন না মশাই, এটা তো স্রেফ একটা মজার খেলা। দুজন পারবে মনে হয়। কিন্তু না, এবার অচিন হেরে গেল। এক ঝোঁকে আরও 4টে মেয়ে রাস্তা পেরিয়ে চলে এলো এই পারে। ব্যাড লাক, মিলল না। মিলে গেলে কি শালা আবার 100 টাকা পেতাম নাকি? অচিন বুঝতে পারছিল তার মনের লোভ উঁকি ঝুঁকি মারছে, অথচ আশ্চর্যের বিষয়, সে আগে কখনো জুয়া খেলেনি। একটু পরেই ট্রাফিক সিগন্যাল বদলে গেল। দুজনে নিরাপদে রাস্তা পেরিয়ে রওনা হলো ক্যাফে ডি মনিকোর দিকে। ফুটপাতের ভিড়, হকারদের উৎপাত, গাড়ির শব্দ, সব মিলিয়ে বাকি পথটুকু আর কোনো কথা হলো না। সন্ধ্যের অন্ধকার ঘন হয়ে আসছে। বড় বড় অট্টালিকার ওপরতলায় গ্লো সাইনের লাল সাদা সবুজ আলো জ্বলছে নিভছে। হঠাৎই কয়েকটা বৃষ্টির ফোঁটা ঝরে পড়ল কালো আকাশ থেকে। রেস্তোরাঁয় ঢুকে দরজার কাছাকাছি একটা টেবিলে বসলো তারা। এই যে ভাই, 2টো কফি। তারপর অচিনের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে গলা নামালেন কৃপানাথ। অচিনবাবু, প্রাণীদের মধ্যে একমাত্র মানুষেরই কৌতূহল আছে। চাঁদকে দেখে কৌতূহল হয়েছিল বলেই তো জ্যোতির্বিজ্ঞানের জন্ম হয়েছে। আর লেখাপড়ার মোদ্দা ব্যাপারটাই তো কৌতূহলের ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। অচিন কিছু বলল না। একটু আগেই এই ভদ্রলোক প্রায় অকারণেই তাকে 100টা টাকা দিয়েছেন, সুতরাং ওর একটু আধটু জ্ঞান শোনাই যায়। এই যে আসুন। কৃপানাথ পকেট থেকে ক্লাসিক সিগারেটের প্যাকেট বের করলেন, অফার করলেন অচিনকে। তারপর নিজে একটা নিলেন। অচিন নিজের লাইটার দিয়ে কৃপানাথের সিগারেট ধরিয়ে দিল, তারপর নিজেরটা ধরালো। প্রথম ধোঁয়া ছাড়তেই কৃপানাথ চোখের ইশারায় দেখালেন কফি আসছে। অচিন ঘাড় ঘুরিয়ে দেখল একজন রোগা ঢ্যাঙা উড়তি পড়া বেয়ারা ট্রে হাতে এগিয়ে আসছে। আচ্ছা বলুন তো, বেয়ারাটা কার সামনে আগে কফির কাপ রাখবে, আপনার না আমার? আর কি হলো, জলদি বলুন, কুইক। আবার সেই 100 টাকার নোট, আবার লোভ, আবার মাসের শেষ সপ্তাহের অভাব। এই 3টে ব্যাপার মিলেমিশে অচিনের মাথার ভিতরে সবকিছু কেমন তালগোল পাকিয়ে দিল। তার উপর কৃপানাথের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল তার মনে। কৌতূহল, সেই কৌতূহল থেকেই বাজি জুয়া সবকিছুরই জন্ম। এই কৌতূহলের ফাঁদেই যেন সে ধরা পড়েছে। আপনার সামনে। কথা শেষ করার সঙ্গে সঙ্গেই বেয়ারা কৃপানাথের সামনে কফির কাপটা রাখল, তারপর অচিনের সামনে। আপনি দারুণ লাকি অচিনবাবু, নিন এনে। আবার 100 টাকার নোট বের করে কৃপানাথ টেবিলের উপর এগিয়ে দিলেন। আপনি কি শুরু করেছেন কৃপানাথ বাবু? হ্যাঁ, খেলাই। তার সঙ্গে এভাবে টাকা পয়সা জড়ানোটা কি ঠিক? ভদ্রলোক একেবারে অচিনের হাত চেপে ধরলেন। দয়া করে এই বুড়োটার তৃপ্তি কেড়ে নেবেন না। আমার আর টাকার দরকার নেই, শুধু একজন বন্ধু দরকার, এই আপনার মতো। প্লিজ প্লিজ, এই সামান্য কটা টাকা ফিরিয়ে দিয়ে আমাকে কষ্ট দেবেন না প্লিজ। গত 1-1.5 ঘন্টার টানা পড়েনে অচিনের বিবেক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। টাকাটা নিতে তার আর বেশি সময় লাগলো না। কফির কাপ আর সিগারেটের ধোঁয়ার ফাঁকে সময় কেটে যাচ্ছিল দিব্যি। কাচের দরজা দিয়ে দেখা যাচ্ছিল বৃষ্টি শুরু হয়েছে। ফুটপাতে ছাতার ভিড়, কেউ ব্যাগ, কেউ রুমাল মাথায় দিয়ে বৃষ্টিকে ঠেকানোর চেষ্টা করছে। এই সময়ই কৃপানাথ অচিনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। অচিনবাবু,
একটা কথা স্বীকার করতেই হবে, আপনার কিন্তু ব্যক্তিত্বটাই আলাদা। আর চোখের অভিব্যক্তি, বাহ, যেন সব বুঝে ফেলছেন মুহূর্তেই। তারপর এমন ভদ্র আর সৌজন্যপূর্ণ ব্যবহার। সত্যি বলছি, আজকাল আপনার মতো মানুষ খুব কমই দেখা যায় মশাই। আর স্বাস্থ্য, আচ্ছা কি করে ধরে রেখেছেন বলুন তো নিজেকে? মানে ব্যায়াম ট্যাম এইসব কিছু? আরে না না, এইগুলো জাস্ট। অচিনবাবু, হ্যাঁ বলুন। আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন? এই অনুরোধটুকু আপনাকে রাখতেই হবে। অচিন খানিকটা সতর্ক হয়ে গেল। কি অনুরোধ? বলছি, আধ ঘন্টার জন্য আমার বাড়ি যাবেন? ঠিক আধ ঘন্টা, একটুও বাড়তি সময় নেব না। চলুন না, আপনাকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো। বৃষ্টি ভেজা সন্ধ্যায় কোথাও যাওয়ার প্রস্তাবে অচিনের বিশেষ আগ্রহ জন্মালো না। তার উপর ভদ্রলোকের বাড়ি কত দূর তাই বা কে জানে। এবার আর 100 টাকা নয়, 1,00,000 টাকা। 1,00,000 টাকা! শব্দটা যেন অচিনের মাথার ভিতরে ধাক্কা মারল। 1,00,000 টাকা? এ আমি কানে ঠিক শুনছি তো? বৃষ্টির তেজ দ্বিগুণ হয়ে গেল হঠাৎই। তার কানের ভিতরে কেউ যেন তপ্ত তাওয়ায় রুটি সেঁকতে শুরু করলো। রেস্তোরাঁর রান্নাঘর থেকে চপ কাটলেটের গন্ধ আসছিল। আচমকা সেই গন্ধ মুছে গিয়ে একটা নেশা ধরানো মিষ্টি গন্ধ ভেসে এলো তার নাকে। ওই ঝিমঝিম অবস্থার মধ্যেই কৃপানাথের চাপা অথচ স্পষ্ট গলা শোনা গেল। 1,00,000 টাকা অচিনবাবু, আর হেরে গেলে আপনাকে একটি টাকাও দিতে হবে না। একেবারে পুড়ে পাওয়া 14 আনা। অচিন বাঁ হাতের কবজি উল্টে ঘড়ি দেখল। 6:30। মাত্র আধ ঘন্টার ব্যাপার। জিতলেই 1,00,000 টাকা। আপনার বাড়ি কোথায়? এই তো কাছেই, বাহাদুর বাগান। ট্যাক্সি ধরবো আর টপ করে পৌঁছে যাব। আচ্ছা বেশ, চলুন। এই যে ভাই, বলছি বিলটা। অদ্ভুত দ্রুততায় বিল মিটিয়ে ব্রিফকেস তুলে নিলেন কৃপানাথ। চলুন চলুন, বৃষ্টি আরো জোরে এলে মুশকিল। খুশিতে ডগমগ শিশুর মতো ক্যাফেডি মনিকো থেকে ফুটপাথে নেমে পড়লেন কৃপানাথ। বৃষ্টিকে ভ্রুক্ষেপ না করেই তড়িঘড়ি পায়ে এগিয়ে গেলেন রাস্তার দিকে। অচিন পৌঁছানোর আগেই তিনি হাত দেখিয়ে ট্যাক্সি থামালেন। আর এবারেও সেই 100 টাকার নোট। তেমন ওজোর আপত্তি তোলার আগেই তিনি একটা 100 টাকার নোট ধরিয়ে দিয়েছেন ট্যাক্সি ড্রাইভারের হাতে। লোকটার মুখ দেখেই বোঝা গেল এই টাকার বিনিময়ে গন্তব্য যদি বাদুর বাগান না হয়ে জাহান্নাম বা দোজাখ হতো, তাহলেও বুঝি তার আপত্তি হতো না। বৃষ্টি, জল আর যানজট পেরিয়ে যখন তারা পৌঁছলো তখন ঘড়িতে 7টা। গলিতে জমে ওঠা বৃষ্টির জল গোড়ালি ছাড়িয়ে হাঁটুর দিকে রওনা দিয়েছে। লম্বা সরু গলিতে মাত্র 2টো বাতি টিমটিম করে জ্বলছে। চারপাশে সব পুরনো আমলের বিশাল বিশাল বাড়ি, জীর্ণ ক্লান্ত, সময়ের ভারে নুইয়ে পড়েছে। কৃপানাথ একটা রংচটা গোলাপি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বড় মাপের ভারী কাঠের দরজা, তাতে নানান ধরনের কারুকাজ। একটা নাম্বার প্লেট বসানো থাকলেও আলো আঁধারিতে নাম্বারটা ঠিক ঠাহর হলো না অচিনের। শঙ্কর, শঙ্কর! একটু পরেই বেশ শব্দ টব্দ করে দরজাটা খুলে গেল। দরজায় অল্প বয়সী একটি রোগা ছেলে, চোখগুলো ড্যাব ড্যাবে, মাথায় ঝাঁকড়া চুল, পরনে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট। আসুন আসুন, ভেতরে আসুন অচিনবাবু, আসুন। ভিজে জামা কাপড়ে অচিন দরজা পেরিয়ে ভিতরে ঢুকল। জায়গাটা উঠোন মতো, বেশ বড় সড়ো। একপাশে বড় বড় টবে কয়েকটা ক্যাকটাস জাতীয় গাছ। উঠোন পেরিয়েই 3তলা বাড়ি।
বাড়ির কার্নিশে লতাপাতা পরীর কারুকাজ, সামনেই শান বাঁধানো সিঁড়ির 3টে ধাপ, তার দুপাশে মার্বেল পাথর বসানো রোয়াক, রোয়াকের কিনারায় কয়েকটা নকশা কাটা লোহার থাম। ওকে দোতলার ঘরে বসাচ্ছি, তুই চায়ের ব্যবস্থা কর। অচিন আর কৃপানাথ সিঁড়ি দিয়ে উঠে ঢুকে পড়ল বাড়ির ভিতর। বাড়িটার অলিন্দ, সিঁড়ি, বারান্দা সবকিছুতেই জমিদারি ছাপ, অথচ চারিদিক ফাঁকা, খাঁ খাঁ করছে। 3টে মানুষের বাইরে আর যেন কেউ নেই। দোতলার এক সাবেকি ঘরে অচিনকে বসালেন কৃপানাথ। আগে একটু চাটা খেয়ে নিন, তারপর খেলা টেলা হবে ক্ষণ। ঘরটা একই সঙ্গে বসবার এবং শোয়ার ঘর। মেঝেতে মার্বেল পাথর, দক্ষিণের দেওয়ালে খড়খড়ি দেওয়া বিশাল 2টো জানালা, জানালার সামনে রঙিন কাচের শার্সির ভাঁজ করা পাল্লা সামান্য খোলা। খাটটাকে খাট না বলে পালঙ্ক বললেই মানায় বেশি। বোঝা যায় কৃপানাথ এই ঘরেই বাস করেন। ঘরটা সাজানো গোজানো, শৌখিন, তবে আলোর ব্যবস্থা পুরনো ধাঁচের। অলিন্দ, সিঁড়ি, বারান্দা সব জায়গাতেই সাধারণ বৈদ্যুতিক বাতি, টিউবলাইটের কোনো ব্যাপার নেই। 1 লক্ষ টাকা সব সময় 1 লক্ষ টাকা, তা সে যে আলোতেই গুনি না কেন। কৃপানাথ একটা তোয়ালে নিয়ে এসে তার হাতে দিলেন। গা হাত পা মাথা সব মুছে নিন, যা ভিজেছেন। অচিন তোয়ালে নিয়ে বৃষ্টির শব্দ শুনতে শুনতে মাথা হাত পা মুছতে লাগলো। কিচ্ছু হবে না, 1 কাপ গরম চা খেলে সব ঠিক হয়ে যাবে। আপনি বসুন, আমি জামা কাপড় বদলে আসছি। কৃপানাথ চলে যেতেই একটা সিগারেট ধরালো অচিন। ঠিক তখনই ঘরে ঢুকে ট্রে নামালো শঙ্কর। কাপে ধোঁয়া ওঠা চা, প্লেটে ডিমের বড়া আর টমেটো সস। ঠান্ডা কাটতে অচিন সিগারেটের টানের সঙ্গে সঙ্গে চা খেতে শুরু করলো। একটু পরেই ঘরে এসে ঢুকলেন কৃপানাথ। ভিজে পোশাক পাল্টে একটা ঘিয়ে রঙের হাফহাতা হাওয়াই শার্ট আর পাজামা পরে এসেছেন। অচিনের মুখোমুখি বসে পড়লেন তিনি। অচিন সিগারেট এগিয়ে দিতেই হাত তুলে না জানালেন। তারপর প্লেট থেকে তুলে নিলেন একটি ডিমের বড়া। শঙ্করটা বড় ভালো রান্না করে। হঠাৎই অচিনের চোখ পড়ল কৃপানাথের বাঁ হাতের দিকে। এতক্ষণ ভদ্রলোক পাঞ্জাবি পরেছিলেন, তাই ব্যাপারটা তার আগে নজরে পড়েনি। এখন অবাক হয়ে লক্ষ্য করল কৃপানাথের বাঁ হাতের কবজি থেকে কনুই পর্যন্ত অনেকগুলো শুকনো ক্ষত। ক্ষতের চেহারা পুরনো আমলে টিকা দেওয়ার দাগের মতো, যেন চিতাবাঘের গায়ের চাকা চাকা দাগ। কৃপানাথের চোখ এড়াল না সেই দৃষ্টি। কি দেখছেন অজিনবাবু? না, কিছু না। একটু আগেই বলছিলাম না, কৌতূহলই সবকিছুর মূলে। তবে চিন্তা নেই, একটু পরেই সব জানতে পারবেন। জানালায় বৃষ্টির শব্দ আরো বেড়ে উঠেছে এতক্ষণে। ঝোড়ো হাওয়ায় কোথাও খটাস খটাস শব্দ হচ্ছে, কেমন যেন একটা গুমোট ভাব। মার্বেল পাথর বসানো মেঝেতে দুজনের ছায়াগুলো কাঁপছে। কখন আসবে আবার সেই 1 লক্ষ টাকার প্রসঙ্গ? বুঝতে পারছি পাগলের পাল্লায় পড়ে গেছি, তবে বড় লোক পাগল, এটাই যা আশা। খেতে খেতে গল্প চলছিল। অচিন বলল অনুরাধা, বুবু আর টুটুর কথা। কৃপানাথ বললেন তার জমিদার বাপ ঠাকুরদার কথা। আপনার মতো আমিও বিয়ে করেছিলাম প্রায় 30 বছর আগে। বিয়ের বছর 2-এর মধ্যেই বেচারা বউটা মারা গেল। কৃপানাথের শান্ত চোখ আচমকা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। চেয়ারটা পেছনে ঠেলে দিয়ে এক ঝটকায় উঠে দাঁড়ালেন তিনি। চলুন, আর দেরি করে লাভ নেই। উঠে দাঁড়ালো অচিন। তারপর দুজন বারান্দা ধরে হাঁটতে লাগলো। বৃষ্টির ছাটে
চওড়া বারান্দার অনেকটাই ভেসে গিয়েছে। বাতাসে উড়ে আসা অসংখ্য জলকণা মিহি পাউডারের গুঁড়োর মতো ছড়িয়ে পড়ছিল ওদের শরীরে। কেমন এক অদ্ভুত ঠান্ডা শিরশিরে অনুভূতি। কোথায় যেন কড়কড় শব্দে বাজ পড়ল। অচিন বারান্দার রেলিংয়ের কাছে গিয়ে আকাশের দিকে তাকালো। দেখা গেল না কিছুই, শুধু ঘন কালো মেঘ। তারই মাঝে থেকে থেকে হঠাৎ বিদ্যুৎ ঝলসে উঠছে। কি হলো, আসুন, দেরি হয়ে যাচ্ছে। দেরি? কিসের দেরি? প্রশ্নটা মাথায় এলেও কিছু না বলে এগিয়ে গেল অচিন। বারান্দার একেবারে শেষ প্রান্তে এসে একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়লেন কৃপানাথ। দরজায় ভারী তালা ঝুলছে। পকেট থেকে চাবি বের করে তালা খুললেন। তারপর দুহাতে ঠেলে দরজার পাল্লা দুটো খুলে দিলেন তিনি। দরজা খোলার সঙ্গে সঙ্গেই অন্ধকার ঘরের ভিতরে হঠাৎ কয়েকটা রঙিন আলোর ফুলকি যেন ঝলসে উঠে নিভে গেল। অবাক হলো অচিন, কোথা থেকে এলো এই রঙিন আলো? আলো নাকি ওরই চোখের ভুল, নাকি সত্যি কিছু ছিল ওখানে? ঘরে ঢুকেই আলো জ্বেলে দিলেন কৃপানাথ। উঁকে অনুসরণ করে অচিন ভিতরে ঢুকতেই এক ধরনের গন্ধ পেল। সামান্য ঝাঁঝালো অথচ মিষ্টি একটা গন্ধ। ঘরটার চেহারা বা চরিত্র কৃপানাথের ঘরের মতোই, শুধু মাপে একটু ছোট। আর ঘরের বাঁদিকের দেওয়ালে খানিকটা অংশ কালো পর্দা দিয়ে ঢাকা। ঘরে একটি মাত্র জানালা। কৃপানাথ জানালার রঙিন শার্সির পাল্লা খুলে দিলেন। বর্ষা হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ঘরের ভিতর, সঙ্গে ঠান্ডা বাতাস। ঘরের যে জিনিসটা প্রথমেই চোখ টানে সেটা একটা প্রকাণ্ড বাক্স। বাক্সটার মাপ অন্তত 6 ফুট বাই 6 ফুট বাই 8 ফুট। অ্যালুমিনিয়াম অথবা স্টেইনলেস স্টিল ওই জাতীয় কিছু দিয়ে তৈরি। বাল্বের আলো পড়ে চকচক করছে বাক্সটা। অচিন লক্ষ্য করল বাক্সের গায়ে 3-4 জায়গায় বেশ কয়েকটা করে ফুটো রয়েছে। অদ্ভুত বাক্সটা বেশ অবাক করল অচিনকে। বাক্স ছাড়া ঘরের মধ্যে রয়েছে একটা টেবিল, 2টো চেয়ার আর একটা শৌখিন ক্যাবিনেট। টেবিলে কয়েকটা লেখার প্যাড আর ডট পেন রয়েছে। কৃপানাথ একটা চেয়ারের দিকে ইশারা করে বসতে বললেন। তারপর ক্যাবিনেটের কাছে গিয়ে চাবি ঘুরিয়ে তার পাল্লা খুলে ফেললেন। ক্যাবিনেট খুলতেই অচিনের চোখে পড়ল থরে থরে সাজানো টাকার বান্ডিল। না, 1 লক্ষ নয়, অন্তত তার 4-5 গুণ তো হবেই। কৃপানাথ শব্দ করে দুহাতে তালি দিয়ে হাত ঝাড়লেন। তারপর বসে পড়লেন মুখোমুখি চেয়ারে। অচিনবাবু, এইবার শুরু হোক মজার খেলা। বলুন দেখি, ওই বাক্সের ভেতরে কি আছে? প্রশ্নটা করে কৃপানাথ মজুমদার তাকিয়ে রইলেন অচিনের দিকে। প্রত্যাশায় 2 চোখ জল জল করছে তাঁর। ময়লা হয়ে যাওয়া বাল্বের আলো তেরছাভাবে পড়েছে ওর মুখে। তোবড়ানো কাল আর চামড়ার ভাঁজে ছায়া পড়ে বড় অদ্ভুত দেখাচ্ছে মুখটা। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, বাজ পড়ছে, মেঘ ডাকছে, তবু তারই ফাঁকে বাক্সের ভিতর থেকে ভেসে আসা একটা খচর খচর শব্দ কানে এলো অচিনের। চুপ করে রইলেন যে? বলুন, বাক্সের ভেতরে কি আছে? যদি ঠিক বলতে পারেন, ওই ক্যাবিনেট থেকে 1 লাখ টাকা আপনাকে দেব। আর যদি না পারি? এবার যেন কেমন ভয় ভয় করছিল অচিনের। কি আছে ওই বাক্সের ভিতরে? কি রহস্য লুকিয়ে আছে রঙিন আলোর ফুলকি আর ঝাঁঝালো মিষ্টি গন্ধের পিছনে? কৃপানাথ আবার হাসলেন।
দূরে কোথাও বাজ পড়ার শব্দ হলো। বৃষ্টির একটানা ঝমঝম আর আলাদা করে কানে আসছে না এখন। কৃপানাথ বাক্সটার দিকে শান্ত উদাস চোখে তাকালেন। একবারে ঠিক বলতে হবে তা তো বলিনি, বারবার চেষ্টা করবেন। একবার না পারিলে দেখো শতবার, তাতেও না পারলে আবার। অচিনের মনে একটু সাহস এলো। যাক, তাহলে অনেকবার সুযোগ পাওয়া যাবে, কিন্তু ঠিক কতবার? কবার সুযোগ পাবো? আচ্ছা আপনিই বলুন, কতবার চান্স দেব আপনাকে? অচিনের বুকের ভিতরে কেমন গুড় গুড় শব্দ উঠল। কবার সুযোগ চাইবে সে? 100, 200, 300 নাকি 500 বার? 1001 বার। আচমকাই সংখ্যাটা বেরোলো অচিনের মুখ দিয়ে, আর তখনই বাক্সের ভিতর থেকে ঝটাপটির শব্দ এলো। কৃপানাথ চট করে উঠে গেলেন বাক্সের কাছে, বাক্সের গায়ে পরম মমতায় হাত বোলাতে লাগলেন। অদ্ভুত সুরে শীষ দিতেই বাক্সের ভিতরে সব শান্ত হয়ে গেল। দেরি হচ্ছে তো, তাই বড় অধীর হয়ে উঠেছে। আচ্ছা আপনার কথাই সই, 1001 বার চান্স দেব আপনাকে, তার মধ্যে নিশ্চয়ই পেরে যাবেন। নিন, শুরু করুন। অসীন এগিয়ে গেল বাক্সটার কাছে। বাক্সটার একদিকে একটা ছোট্ট চৌখুপি জানালা রয়েছে, তবে জানালাটার পাল্লা ছোট্ট হাঁসকল দিয়ে আটকানো। এটুকু বুঝতে অসুবিধে হলো না বাক্সের ভিতরে কোনো প্রাণী রয়েছে, কৃপানাথের পোষা কোনো প্রাণী। অচিন বাক্সের গায়ের ফুটোগুলোয় চোখ রাখল। ভিতরে জমাট অন্ধকারে ঠিকমতো ঠাউর করতে পারল না কিছু। তখন ঝুঁকে পড়ে বাক্সের ঠান্ডা ধাতব দেওয়ালে কান পেতে মনোযোগ দিয়ে শব্দ শোনার চেষ্টা করল। একটা খড়খড় শব্দ, আর তার সঙ্গে জোরে জোরে নিঃশ্বাস ফেলার ফোঁস ফোঁস শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা গেল না। সজারু হলো না। কৃপানাথ হেসে মাথা নাড়লেন, তারপর টেবিলের কাছে এগিয়ে গেলেন। ডট পেন তুলে নিয়ে একটা প্যাডের পাতায় খসখস করে কি যেন লিখলেন। আপনি কতবার চেষ্টা করলেন প্যাডের পাতায় তার হিসেব রাখছি। নিন বলুন। আর 1000টা চান্স রয়েছে আপনার। ইঁদুর? না, হলো না। কুকুর? বেড়াল? না। খরগোশ? বেজি? এবারও হলো না। শুয়োর? হায়না? নাকি নেকড়ে? কোনোটাই না। বানর? হনুমান? না 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 না, এটাও হলো না। আর 990টা চান্স আছে আপনার। খোলা জানালা দিয়ে কৃপানাথ বৃষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বাক্সের একটা ফুটোর কাছে মুখ এনে সুর করে শীষ দিলেন। বাক্সের ভিতর থেকে যা সামান্য কিছু অস্থির শব্দ আসছিল, পলকে শান্ত হয়ে গেল সব। হঠাৎই অচিনের চোখ চলে গেল টাকার বান্ডিলের দিকে। আবার কান পাতল বাক্সের গায়ে। কোন হতচ্ছাড়া প্রাণী লুকিয়ে আছে এই বাক্সের ভিতর? এর মধ্যে 11 বার আমার ভুল হয়ে গেল। যদি বাকি 990 বারও ভুল হয় তাহলে কি হবে? আচ্ছা, কৃপানাথ আমার এই প্রশ্নের উত্তর দেননি, নাকি এবারও সেই আগের 3 বারের মতো একমুখবাজি? অচিনের দ্বিধাগ্রস্ত মুখ দেখে কৃপানাথ হাত উল্টে জানতে চাইলেন, কি ব্যাপার, কি ভাবছেন? অচিন একটু দোনমনো করে শেষমেশ করেই ফেলল প্রশ্নটা। যদি বাকি 990 বারও ভুল হয় তাহলে কি হবে? কৃপানাথ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে, অতি ধীরে এগিয়ে এলেন এক পা। বাতিটা পিছনের দিকে থাকায় তার মুখটা অন্ধকারে ঢাকা পড়ল। ভয় নেই, 1 লাখ টাকা চাইব না, তবে খুব সাধারণ একটা জিনিস চাইব, একেবারে মামুলি। অচিনের বুকের ভেতরটা কেঁপে উঠল। না মানে, যদি সেটা আমি দিতে না পারি? পারবেন না মানে? একেবারে মামুলি একটা জিনিস,
আপনার সঙ্গেই আছে। আমার সঙ্গেই আছে? অচিন ভাবতে লাগলো। সঙ্গের জিনিস বলতে তো জামা প্যান্ট, চশমা, কিছু খুচরো টাকা পয়সা, কৃপানাথের দেওয়া 2 100 টাকার নোট, একটা ছোট ডায়েরি, রুমাল আর অফিসের আলমারির চাবি। এর মধ্যে কোন জিনিসটা কৃপানাথ চাইতে পারে? শব্দ করে বাজ পড়ল। ঝোড়ো বাতাসে বৃষ্টির ছাট তীব্র হয়ে উঠল। বাক্সের ভিতরে নাম না জানা প্রাণীটা আচমকা দাপাদাপি শুরু করে দিল। কৃপানাথ ধীরে চশমা খুলে কাঁচ মুছলেন। তারপর আবার চোখে পড়ে অচিনের খুব কাছে এসে দাঁড়ালেন। ঝাঁঝালো মিষ্টি গন্ধটা আবার হালকা হালকা ভেসে আসতে লাগলো বাক্সের দিক থেকে। অচিনবাবু, আপনাকে প্রাণীটা সম্পর্কে কয়েকটা হিন্টস দিতে পারি, তবে নাম বলতে পারবো না। আপনি আপনার খুশি মতো প্রশ্ন করতে পারেন, আমি যদ্দূর সম্ভব উত্তর দেব। অচিন একবার বাক্সটাকে দেখল, তারপর বাক্সের মালিককে, আর সবার শেষে তাকালো খোলা ক্যাবিনেটের দিকে। টাকার আকর্ষণী ক্ষমতা চুম্বকের চেয়েও বেশি। লোভ যেন ঠিক চুম্বকের মতোই তাকে টানতে লাগলো। প্রাণীটা কি স্থলচর? আমি অন্তত সেই রকমই জানি। কটা পা? আমার হিসেব মতো 4টে। লেজ আছে? আছে। কটা চোখ? বোধ হয় 2টো। বিরক্ত হয়ে উঠল অচিন। নিজের পোষা প্রাণী নিয়ে কৃপানাথ কি তার সঙ্গে মজা করছেন? বোধ হয় 2টো মানে? যে রেগে যাচ্ছেন কেন ভাই? এই ধরুন মাছির চোখ, হ্যাঁ, এমনিতে দেখলে মনে হয় 2টো, অথচ আসলে অনেক, মানে পুঞ্জাক্ষী আর কি। এই প্রাণীটারও হয়তো সেরকম হতে পারে, আমি না ঠিক জানি না। সবকিছু কেমন যেন জট পাকিয়ে যেতে লাগলো। 4টে পা, একটা লেজ, স্থলচর প্রাণী, অথচ পুঞ্জাক্ষী। কৃপানাথ এবার ছোট ছোট পা ফেলে চেয়ারে গিয়ে বসলেন। শান্ত চোখে তাকে দেখতে লাগলেন। টিকটিকি? না। গোসাপ? না। কোমোডো ড্রাগন? আর্মাডিলো? অচিন একের পর এক প্রাণীর নাম বলতে লাগলো, আর কৃপানাথ শান্ত ভঙ্গিতে মাথা নেড়ে প্রত্যেকবারই জানিয়ে দিতে লাগলেন হয়নি। একই সঙ্গে তিনি প্যাডের কাগজে পেন দিয়ে লিখে হিসেব রাখছিলেন। অচিনের শিশুপালের কথা মনে পড়তে লাগলো। 1001 সেসবে কখন? বাঘ, সিংহ, গন্ডার, হাতি, উট, জিরাফ, জেব্রা? না না না। সাপ, ব্যাং, কচ্ছপ? না 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 না, একটাও নয়। তিমি, হাঙর? না। ড্রাগন, ডাইনোসর? আপনার মাথা আর কাজ করছে না অজিনবাবু। আপনি একটু ভেবে চিনতে বলুন। এখনো আপনার 732টা চান্স রয়েছে। 732। সংখ্যাটা যেন অচিনের মাথায় ধাক্কা মারল। ক্রমে তার ধৈর্য কমে আসছে, বাড়ছে কৌতূহল। কিন্তু এই খেলা সত্যি কি শুধু খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? অচিনের মুখে যেন ফেনা উঠছিল, জিভে টক স্বাদ। জানালা খোলা থাকলেও দম বন্ধ হয়ে আসছিল তার। আমি আর পারছি না কৃপানাথ বাবু, আর কোনো প্রাণীর নাম ভাবতে পারছি না আমি। কৃপানাথ প্যাড আর পেন সরিয়ে রেখে ধীরে উঠে দাঁড়ালেন। 250 নাম হতে না হতেই সবাই হাঁপিয়ে পড়ে। একজনই মাত্র 450 পর্যন্ত গিয়েছিল। এগিয়ে এলেন অচিনের সামনে। তাহলে এই খেলাটায় আপনি হেরে গেলেন অচিনবাবু। না, পারলাম না। 1 লাখ টাকা আমার আর জেতা হলো না। কৃপানাথ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওর চোখে মুখে উল্লাস যেন ফুটে উঠল। আপনি এবার প্রাণীটাকে দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন কেন ওটার নাম আপনি বলতে পারেননি, কোনোদিনও পারতেন না। আসলে আমিও ওটার নাম জানি না। কি নামে ডাকি বলুন তো ওকে? কিম্ভূত? বুকের ভেতর ভয় জমতে লাগলো অচিনের।
মনে হচ্ছিল আজ বিকেলে এই অদ্ভুত মানুষটির সঙ্গে দেখা না হলেই ভালো হতো। বিনা পরিশ্রমে পাওয়া 200 টাকার তৃপ্তি কখন যেন উবে গেছে তার মন থেকে। ঘড়িতে প্রায় 9টা এখন, অথচ তখনও বাইরের কালো আকাশে শুধুই বিপর্যয়ের ছবি। আসুন, ওটাকে দেখবেন, আসুন। ওই ফুটোগুলোয় চোখ রাখুন, আমি ভেতরের একটা আলো জ্বেলে দিচ্ছি। প্রথম কয়েকটা মুহূর্ত অন্ধকার, তবে তারই মধ্যে ছিটকে বেরোলো কয়েকটা রঙিন আলোর ফুলকি, আর পরক্ষণেই জোরালো আলোয় ভেসে গেল বাক্সের ভিতরটা। আর তারপরই অচিন দেখতে পেল সেই প্রাণীটাকে। মিথ্যে বলেননি ভদ্রলোক, এরকম বিচিত্র গা শিরশির করা প্রাণীর নাম পৃথিবীর প্রাণী জগতের তালিকায় যে নেই একথা নিশ্চিতভাবে বলা যায়। বুলডগের মতো থ্যাবড়া মুখ, চ্যাপ্টা মাথার উপর দিকে দুটো টকটকে লাল চোখ, মুখের সামনের দিকে কয়েকটা ছুঁচলো দাঁত বিশ্রীভাবে বেরিয়ে আছে প্রাণীটার। উজ্জ্বল গোলাপি রঙের পুরু ঠোঁট, ঠোঁটার দাঁতের ফাঁক দিয়ে মোটা পাইপের মতো একটা কালো জিভ বারবার বেরিয়ে আসছে বাইরে। লম্বায় জিভটা প্রায় হাত 2 হবে। জিভটা সাপের মতো এপাশ ওপাশ নড়ছে, যেন খুঁজে বেড়াচ্ছে কিছু। প্রাণীটার সারা শরীর যেন এবড়ো খেবড়োভাবে সিমেন্ট জমিয়ে তৈরি, কোথাও উঁচু কোথাও নিচু, রং ধূসর, তার মাঝে কালো কালো ছোপ। এছাড়াও আঁশের মতো কোনো চাকা চাকা জিনিস দিয়ে সারা শরীরটা ঢাকা। ঠিকই বলেছিলেন কৃপানাথ, প্রাণীটার 4টে পা আর একটা লেজ আছে। তবে ঠিক বলতে শুধু ওটুকুই, কারণ 4টে পা 4 রকম মাপের এবং শরীরের বেখাপ্পা 4টে জায়গা থেকে বেরিয়ে আছে। সাধারণ প্রাণীর মতো কোনো সামঞ্জস্য সেখানে নেই। তবে প্রত্যেকটা পায়ে 10-12টা করে আঙুল, আর আঙুলের ডগা থেকে সূচের মতো বেরিয়ে রয়েছে সরু সরু নখ। ভারী অদ্ভুত প্রাণীটার লেজটাও আঁশ দিয়ে ঢাকা একটা মাংসপিণ্ড ওটা শরীরের পেছন দিকে ঝুলছে। পিণ্ডটার চেহারা অনেকটা পানের মতো, আর তার রং লাল সবুজ ডোরা কাটা। সব মিলিয়ে প্রাণীটার দৈর্ঘ্য 3-3.5 ফুট হবে। অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে ওটা চলে বেড়াচ্ছে বাক্সের ভিতরে, মেঝে, দেওয়াল, সিলিং সব জায়গায়। ক্ষিপ্রভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে বুলেটের গতিতে। তারপর থামছে, ওটার চোখ নড়ছে, জিভ নড়ছে, আর সারা শরীরে লেগে রয়েছে হলদেটে সবুজ শ্যাওলার মতন লালা। ওটার মুখ থেকেই ওই আঠালো তরল বেরিয়ে ছড়িয়ে পড়ছে বাক্সের নানান জায়গায়। হঠাৎই সেই ঝাঁঝালো মিষ্টি গন্ধ আরো আরো তীব্র হয়ে উঠল। তবে সেটা লালার গন্ধ না ওর শরীরের গন্ধ তা বুঝতে পারল না সে। মুখ থেকে অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো অচিনের। সঙ্গে সঙ্গে ভিতরের বাতিটা অফ করে দিলেন কৃপানাথ। ভয় পেলেন অচিনবাবু? মাথা ঝিমঝিম করছিল অচিনের, বমি পাচ্ছিল। তবু তারই মধ্যে সে লক্ষ্য করল অন্ধকার বাক্সের ভিতরে আবার জ্বলে উঠেছে রঙিন আলোর ফুলকি। কৃপানাথের সঙ্গে ঘরে ঢোকার সময় অন্ধকারে তবে এই রঙিন আলোর ঝিলিকি সে দেখতে পেয়েছিল। সত্যি অদ্ভুত প্রাণীটার যেন গুণের শেষ নেই। ওকে দেখে সবাই ভয় পায়, অথচ ও যে কি ভালো, আপনাকে কি বলবো। সেই জন্ম থেকেই তো ওকে দেখছি। আমি ওর মা, আমি ওর বাপ। আসুন, আপনাকে একটা মজার জিনিস দেখাই। আপনি আপনি বাক্সের ফুটো দিয়ে আবার দেখুন। সম্মোহিত হয়ে পড়েছিল অচিন। নইলে কৃপানাথের সব কথা সুবোধ ছাত্রের মতো শুনবেই বা কেন? ওর কথায় বাক্সের গর্তে আবার চোখ রাখল সে। কৃপানাথ টিউবলাইটের মতো একটা আলো জ্বেলে দিলেন। সঙ্গে সঙ্গে ঘটল এক অতি বিচিত্র ব্যাপার। প্রাণীটার সারা শরীর নানান রঙে রঙিন হয়ে উঠল। জিভটা নীলচে বেগুনি, আর মাথা বুক সব গনগনে লাল, তার মধ্যে হলদে রঙের চিটে।
ও শ্যাওলার মতো হলদেটে সবুজ লালার রং এখন উজ্জ্বল নীল। কৃপানাথ বাক্সের অন্য দেওয়ালের গর্ত দিয়ে প্রাণীটাকে দেখছিলেন। যে আলোটা জ্বেলেছি সেটা আল্ট্রাভায়োলেট আলো। দেখেছেন ওর গায়ের রং কেমন পাল্টে গেছে? খিদে পাগল হয়ে গেলে এই আলোয় ওর চেহারাটা এরকম গনগনে লাল দেখায়। আলো নিভিয়ে ধীরে ধীরে অচিনের কাছে এলেন কৃপানাথ। অচিন বাবু, আপনাকে আমার বউয়ের কথা বলেছিলাম না, বিয়ের 2 বছর পর মারা গেছে। অচিন নির্বাক ফ্যাল করে কৃপানাথের দিকে তাকালো। ওর মনে হচ্ছিল অনুরাধা, বুবু, টুটু এখন যেন কত দূরের মানুষ। শুধু এই ঘোরতর বৃষ্টি, বাজ পড়ার শব্দ, সাবেক আমলের বাড়ি, কৃপানাথ মজুমদার, এই রহস্যময় বাক্স এবং তার বাসিন্দা ওই ভয়ঙ্কর প্রাণীটা, এই সবই শুধু সত্যি। কোথায় আপনার স্ত্রীর ছবি? দেখি। ওর ছবি দেখবেন? সতেজ পায়ে কৃপানাথ বাক্সের পিছন দিকের দেওয়ালের কাছে গেলেন। দেওয়ালের খানিকটা জুড়ে যে কালো পর্দা ছিল সেটা টেনে সরাতেই ধুলো উড়ল। মাকড়সার জাল চোখে পড়ল। আরও চোখে পড়ল মলিন দেওয়ালে টাঙানো একটা ছবি। এক এক মহিলার ছবি, সম্ভবত তেল রঙে আঁকা। কিন্তু এ কেমন ধারা ছবি! লাল টকটকে বেনারসি কাপড়ে, মহিলার কপাল আর চোখের বেশ খানিকটা ঢাকা, থ্যাবড়া মুখ, লালচে চোখের তারা, পুরো গোলাপি ঠোঁটের ফাঁক দিয়ে কয়েকটা ছুঁচলো দাঁত বেরিয়ে রয়েছে বাইরে। বিশ্রী শব্দে বাজ পড়ল কোথাও। বৃষ্টি ভেজা বাতাবরণে সনসন শব্দে বাতাস ছুটল। বড় একটা গাছের ডাল মটাস করে ভেঙে পড়ল কাছাকাছি। ছবিটার দিকে আঙুল তুলে কৃপানাথ চিৎকার করে উঠলেন, আমার ওয়াইফ, সহধর্মিনী, বিয়ের 2 বছরের মাথায় বাচ্চা হতে গিয়ে মারা গেছে। তবে বাচ্চাটা বেঁচে গিয়েছিল। ছেলে? ছেলে? ছেলেও নয়, মেয়েও নয়, বাচ্চা। তবে কিসের বাচ্চা কে জানে? সেই বাচ্চাটাকে আমি 28 বছর ধরে বাঁচিয়ে রেখেছি ওই বাক্সের ভেতরে, ওই ইবলিশের বাচ্চাটাকে। অচিনের বুকে ঢং ঢং করে ঘন্টা বাজতে শুরু করলো। এতক্ষণ ধরে ভিজে কাপড়ে থাকার জন্যই বোধহয় শীত শীত করতে লাগলো আবার। কৃপানাথ মজুমদারের কালো ছায়ার খানিকটা বাক্সের গায়ে, খানিকটা দেওয়ালে, কালো পর্দার পাশে। জলো বাতাসে অল্প অল্প কাঁপছে পর্দাটা। নাকে মিষ্টি ঝাঁঝালো গন্ধটা বেশ টের পাচ্ছে ও। অচিনের কেমন ঘুম পেতে লাগলো। ওই তো আমার বউ। আর এই আমি। অথচ এই কিম্ভূত বাচ্চাটা যে কেমন করে জন্মালো ঈশ্বর জানেন। ওটার জন্মের সময় 2জন নার্স অজ্ঞান হয়ে গিয়েছিল, আর একজন ডাক্তার মারা যায়। কে যেন তার শরীরের সমস্ত রক্ত চুষে বের করে নিয়েছিল। পরে বুঝতে পেরেছি কে ওই কাজ করেছে। কৃপানাথ যেন উন্মাদ হয়ে উঠেছেন। ছবির দিকে আঙুল তুলে অভিযোগের সুরে চেঁচাতে লাগলেন তিনি। তোমার বাচ্চা সুরমা, তোমার বাচ্চা। এই 28টা বছর ধরে প্রতি মাসে একবার করে ওর খাবার জোগাড় করতে করতে আমি পাগল হয়ে গেলাম।
মাসে মাসে একবার করে অচিন বাবুর মতো সোজা সাপটা ভালো মানুষ কোনো লোকের সঙ্গে গায়ে পড়ে আলাপ করে ভুলিয়ে ভালিয়ে টাকার লোভ দেখিয়ে কৌতূহল জাগিয়ে আমাকে ফুসলে নিয়ে আসতে হয় ওই বাক্সের কাছে। তারপর সেই একই খেলা, মজার খেলা। বলুন কি হলো, বলুন বাক্সের ভেতরে কি আছে? ওদের কৌতূহল আর লোভ, এই দুই আমার ভরসা। আচমকা হাসতে শুরু করলেন কৃপানাথ, কিন্তু কি এক অদ্ভুত হাহাকার লুকিয়েছিল সেই হাসিতে। হঠাৎ অচিনের কানে এলো এক অদ্ভুত হাসি। সুরমার ছবিতে বেনারসি শাড়ির ঘোমটা যেন নড়ে উঠল সামান্য। গোলাপি রঙের লিপস্টিকে রাঙানো ঠোঁটের ফাঁক দিয়ে সামান্য উঁকি দিল লাল টুকটুকে জিভের ডগা। এ কি বিভ্রম না বাস্তব? অচিনের বুক কেঁপে উঠল ভয়ে, আর সঙ্গে সঙ্গে এক ঝটকায় ছবির ওপরের পর্দা টেনে দিলেন কৃপানাথ। এগিয়ে এসে শক্ত করে চেপে ধরলেন অচিনের হাতটা। আপনি হেরে গিয়েছেন অচিন বাবু। এবার আপনার কাছ থেকে সেই মামুলি জিনিসটা যে চাই, আপনার সঙ্গেই সেটা আছে, অনেক আছে। অচিন কোনো বাধা দিতে পারল না। মনে হলো বাড়তি কোনো শক্তি কৃপানাথ মজুমদারকে সাহায্য করছে, কারণ অতি অনায়াসে বৃদ্ধ তাকে টেনে নিয়ে গেলেন বাক্সের কাছে। বাক্সের ভিতর থেকে তখন ভেসে আসছে উত্তাল ছটাপটির শব্দ। শুধু শুধু বাধা দেবেন না অচিন বাবু, কারণ শঙ্করকে ডাকলে সে তো আসবেই। তাছাড়া বাক্সের পেছনের দরজাটা যদি খুলে দিই, তাহলে যার খিদে পেয়েছে সে নিজেই আপনাকে। একটু শান্ত হ দেখি। বুঝলেন অচিনবাবু, খাবার জোগাড় করতে দেরি হলেই এমন অধৈর্য হয়ে পড়ে না, একেবারে খানিকটা ওই মায়ের ধাত পেয়েছে। শীষ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের শব্দটা থেমে গেল। আশকল সরিয়ে জানালার পাল্লা খুলে দিলেন কৃপানাথ, আর তারপরেই অচিনের ডান হাতটা টেনে ঢুকিয়ে দিলেন চৌকুপির ভিতরে। কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না, এই তো বেশিক্ষণ লাগবে না। এতক্ষণে ঘোর কেটে গিয়েছিল অচিনের। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে শুরু করেছিল সে, কিন্তু ওই পর্যন্তই। বাক্সের ভিতরে এক ভয়ঙ্কর চাঁতিকল চোখের পলকে এঁটে বসলো তার কবজিতে। যন্ত্রণায় সারা শরীর অবশ হয়ে এলো তার। চিৎকার করতে গিয়েও সে পারল না। যেন টুটি চিপে ধরেছে কেউ তার। মাথা ঝিমঝিম করতে লাগলো। জানালা দিয়ে বৃষ্টির জল চোখে মুখে এসে পড়ছে। অচিন বুঝল সে আর ফিরবে না। অনুরাধা, বুবু, টুটুর কাছে আর কোনো দিনও ফেরা হবে না তার। এতক্ষণে কৃপানাথ চেয়ারে বসে পড়েছেন। খা খা খা, সৎ ব্রাহ্মণের রক্ত খা। সময় মতো তোর খাবার জোগাড় করতে না পারলে আমি কি তোকে কম রক্ত দিয়েছি? ক্ষত চিহ্নে ভরা নিচের বাঁ হাতে হাত বোলাতে লাগলেন কৃপানাথ। শুধু বাপ বলে প্রাণের রেহাই পেয়েছি, কি করে যে তুই আমাকে চিনিস কে জানে। যাক, আবার একটা মাস বিশ্রাম। শঙ্কর, পিছনের বাগানে এবার একটু জায়গা তৈরি কর, আর বড় বস্তাটা এই ঘরে দিয়ে যা। অচিনের ডান হাত থেকে একটা ব্যথা ছড়িয়ে পড়ছে সারা শরীরে। শিরা উপশিরা বেয়ে উঠে এতক্ষণে সেটা পৌঁছে গেছে তার মাথার ভিতর। ঝাঁঝালো মিষ্টি গন্ধে দম বন্ধ হয়ে আসছে। কৃপানাথের সাজিয়ে দেওয়া কৌতূহল আর লোভের ফাঁদে পা দিয়ে কোন পিশাচের হাতে নিজেকে তুলে দিল সে।
তার চোখ ফেটে হু হু করে জল গড়িয়ে পড়তে লাগলো। অনুরাধা, বুবু, টুটু নামগুলো যেন অন্ধকারের মধ্যে ক্ষীণ আলোর মতো ভেসে উঠল। শেষবারের মতো দেখতে ইচ্ছে করছে ওদের, একবার, শুধু একবার। কোথায় ওরা? কিন্তু আর যে সময় নেই। ক্রমশ নিভে আসছে সব আলো, সব অনুভূতি। চেতনা হারানোর ঠিক আগের মুহূর্তে অচিন শুনতে পেল ঘন্টার শব্দ। শুনছিলেন সাহিত্য সমাহারে ভয়ের ছয়লাভ সিরিজের প্রথম গল্প অনিশ দেবের কলমে বাক্সের ভিতরে কি আছে। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ। অচিনের চরিত্রে সমীরণ সমাদ্দার, কৃপানাথের চরিত্রে সরিত ভট্টাচার্য, অচিনের স্ত্রীর চরিত্রে শাশ্বতী চক্রবর্তী। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে স্ক্রিপ্টার থেকে মধুরিমা, শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, মনে করিয়ে দিই, সাহিত্য সমাহার কিন্তু এখন স্পটিফাইতেও। সাহিত্য সমাহারের যে কোনো নতুন গল্প আপনারা স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবে গল্প রিলিজের 2 দিন পর। এছাড়া পুরনো গল্প একে একে সবই চলে আসবে স্পটিফাইতে। স্পটিফাই লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। একই সঙ্গে দেওয়া থাকবে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক। ফেসবুক আর ইনস্টাগ্রামে সাহিত্য সমাহারকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভয়ের ছয়লাভ সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।